নিউ ইয়র্কে পাকিস্তান ও ইতালির প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনূসের বৈঠক। আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই, মার্কিন বিনিয়োগকারীদের বললেন প্রধান উপদেষ্টা। Healthcare is an area where this version of business would be very appropriate, what I call social business. Business to solve problem rather than make money personally. নিউ ইয়র্কে হেনস্থার ঘটনায় নিন্দার সমালোচনার ঝড়। বিদেশে এমন আচরণ লজ্জার, মন্তব্য নেতাদের। আওয়ামী লীগের ব্যাপারে আন্দোলনের শক্তিগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন। আওয়ামী লীগকে নিয়ে যেভাবে তারা বক্তব্যটা দিচ্ছেন, কার্যক্রমে তাই সেভাবে আমি দেখতে পাচ্ছি না। তো এর একটা প্রভাব যেটা মনে করেছিলাম যে ঐক্য তৈরি হবে, ঐক্য তৈরি না হওয়ার সম্ভাবনা কম। নৌকা স্থগিত রেখে ১১৫টি প্রতীকের প্রজ্ঞাপন জারি। নির্বাচন কমিশনের তালিকায় নেই শাপলা, ফিরেছে দাড়িপাল্লা। পছন্দের মার্কা পেতে লড়াইয়ের হুঁশিয়ারি সার্জিসের। যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। দেশজুড়ে 5G দ্রুত সম্প্রসারণের তাগিদ। হ্যান্ডসেটের দাম ও নেটওয়ার্ক স্বল্পতাকে দুষছেন অপারেটররা। টেলকোমানের অপটিক্যাল ফাইবার প্রস্তুত, দাবি এনটিটিএনের। নানা আড়ম্বরে দুর্গোৎসবের শেষ মুহূর্তে প্রস্তুতি। তুলির আচরের সাথে এগিয়ে চলেছে মঞ্চসজ্জার কাজ। সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। ভারতের কাছে ৪১ রানে পরাজয় বাংলাদেশের। অলিখিত সেমিফাইনালে আজই পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন দুই নেতা। আর ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বাংলাদেশিদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে তার সাথে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়ার পাশাপাশি বুধবার সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন সরকার প্রধান। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশু জানাবেন বাকিটা। ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিয়ে সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সাথে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সাথে কোহোস্ট দেশটির সরকার প্রধান এ সময় সম্পর্ক আরও জোরদারের কথা বলেন। এরপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে বসেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুই শীর্ষ নেতার বৈঠকে আসে ইতালিতে বাংলাদেশিদের নিরাপদ অভিবাসনের বিষয়টি। ইতালির প্রাইম মিনিস্টারের সাথে সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আপনি জানেন বাংলাদেশের থেকে প্রচুর মানুষকে হিউম্যান ট্রাফিকাররা প্রলুব্ধ করে নিয়ে যে অনেক ক্ষেত্রে এটা একটা ট্র্যাজেডিতে পরিণত হয়। যেমন আপনারা দেখেছেন ভূমধ্য সাগরে অনেক বাংলাদেশি মারা গেছেন। তো মাইগ্রেশন কিভাবে সেভ করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। দিনের শেষ ভাগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়েন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এ সময় দেশটিতে সাম্প্রতিক বন্যায় নিহতদের জন্য শোক জানান তিনি। সম্পর্ক আরো এগিয়ে নিতে সফর নিয়েও কথা হয় দুই নেতার। শাহবাজ শরীফের তরফ মানে উনিও বরঞ্চ চিফ অ্যাডভাইজারকে ইনভাইট করেছেন যে পাকিস্তানকে ভিজিট করার। এটা মানে উনি ইনভাইট করছিলেন। এর বাইরে বুধবার কসোভোর প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেছেন প্রফেসর ইউনূস। বহুপাক্ষিক সফর হলেও জাতিসংঘে এসে এরই মধ্যে অন্তত ৬ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে জাতিসংঘের এই প্ল্যাটফর্মটিকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। সব ঠিকঠাক থাকলে এটি হয়তো প্রফেসর ইউনূসের সরকার প্রধান হিসেবে শেষ জাতিসংঘ মিশন।
মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশ চালাবে বলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে সফরসঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন তিনি। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $4 ট্রিলিয়ন ঘাটতি পূরণে উন্নত দেশগুলোর সহায়তা কামনা করেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে আহমেদ রোজার প্রতিবেদন। সফরের তৃতীয় দিন জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত টেকসই অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বৈশ্বিক অর্থনীতি এসডিজি বাস্তবায়নে অর্থায়নের অঙ্গীকার বিষয়ক প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনীতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি টেকসই উন্নয়ন বাস্তবায়নে অর্থায়নের সংকটের কথা তুলে ধরেন। জোর দেন সংস্কার, স্বচ্ছতা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ বাড়ানোর উপর। The debt crisis is a pressing systemic challenge. LDCs urgently need immediate liquidity support. Broader debt relief and climate-linked state contingent debt instruments. Reforming the global debt framework has become an imperative of our time. This summit inspires hope, advance justice, and chart a more equitable path for the world's most vulnerable. অধিবেশনের অংশ হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর বাংলাদেশের রূপরেখা শীর্ষক উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশনে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় দেশের স্বাস্থ্যখাত নিয়ে এনসিপি নেতা তাসনিম জারা বক্তব্য রাখেন। All the pharmaceutical companies, I invite them and invite some of them to create new pharmaceutical companies as a social business companies, where you will be producing medicines which are disappeared from the market because it doesn't bring you money. There's 10 such diseases, you are more familiar than me, which have not been produced because it doesn't cover the cost. Of course, it's much better in English languages, but in non-English languages, the access to information is very, very skewed, and nature doesn't like vacuums, so misinformation comes in, and so that's what we have tried to do, so break down. বুধবার অ্যাডভান্সিং রিফর্ম রেজিলেন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক ইউএস বাংলা এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে সফরসঙ্গী রাজনীতিবিদদের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে সরকার। উনি এখানে আসছেন, উনি এশিয়ার সম্পর্কে তার যে ইন্টারেস্ট এবং সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া বা সাউথ এশিয়া নিয়ে যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। প্রত্যেকটা মিটিং এর একটা কমন থিম ছিল যে এই গভর্নমেন্টের যে ডেমোক্রেটিক ট্রানজিশনে যে জন্য যে কাজগুলো করছে, ইলেকশন হোল্ড করা ফেব্রুয়ারির প্রথম ফার্স্ট 15 days এর মধ্যে, এটা নিয়ে একটা বড় কথা হয়েছে। এর বাইরে এশিয়া সোসাইটির সংলাপেও কথা বলেন ডক্টর ইউনূস। বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতে প্রতি বছর $4 ট্রিলিয়ন মতো ঘাটতি থেকে যায় পুরো বিশ্বে। ফলে বাংলাদেশের মতো তৃতীয় সারির দেশগুলোর উপর এর প্রভাব পড়ে প্রকটভাবে। বিষয়টি থেকে উত্তরণের জন্য নজর দিতে বলেছেন প্রফেসর ডক্টর ইউনূস। একই সাথে বলতে চেয়েছেন, বিশ্ব নেতারা একত্রিত না হলে এই সংকট থেকে উত্তরণটা অনেকটা কঠিনই হয়ে যাবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে আপনাদের জানাতে চাই। নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন আহমেদ রেজা। রেজা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে দেখলাম রাজনীতিকদের নিয়ে একটি অনুষ্ঠানে ছিলেন প্রধান উপদেষ্টা, এই অনুষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে, এবং আরও একটি বিষয়ে যেটি যোগ করবেন, আর কি কি কর্মসূচি রয়েছে প্রধান উপদেষ্টার? ছোঁয়া দুটি বিষয় আসলে মূলত হচ্ছে যে আজকে যুক্তরাষ্ট্রের সাথে প্রতি বছরই যখন যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগকারী রয়েছে তাদের সাথে একটি প্রতি বছরই কিন্তু একটি আলোচনা হয়, একটি আনুষ্ঠানিক আলোচনা হয় বাংলাদেশ সরকারের সাথে, অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগের পরিবেশটা আসলে কিভাবে আরো সুনিশ্চিত করা যায়, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আসলে কিভাবে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটা বাড়ানো যায়, এই নিয়ে আসলে একটি বৈঠক হয় প্রতি বছর। কিন্তু সেই বৈঠকেরই একটি ধারাবাহিকতা এবারও হয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে বাংলাদেশে বিনিয়োগকারীরা যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে বাংলাদেশ সরকারের অর্থাৎ বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের তার একটি বৈঠক হয়েছে, এবং তিনি সেই বৈঠকে এবার তার সফর সঙ্গী হিসেবে যে রাজনৈতিক দলের নেতারা ছিলেন তাদেরকে নিয়ে গিয়েছেন, এবং তিনি বলেছেন, স্পষ্টভাবেই বলেছেন একটি কথা, যে এই রাজনীতিবিদরাই মূলত আগামী
আর বাংলাদেশটা আসলে পরিচালনা করবে। সেখানে বিএনপির প্রতিনিধি ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেখানে জামাতের প্রতিনিধি ছিলেন এনসিপির। আপনি জানেন যে 3 দলের প্রতিনিধি নিয়ে এবার সফরের আনুষ্ঠানিকতা হয়েছে এবং এবারই প্রথম, অর্থাৎ মূলত সরকারের বাইরে কোন রাজনৈতিক দলের, অন্যান্য অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবারে কিন্তু এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথমবার যোগ দিয়েছে। ফলে তাদেরকে আসলে এই যে যুক্তরাষ্ট্রের নতুন যে বিনিয়োগকারীরা রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং ভবিষ্যতে যে বাংলাদেশ যারা পরিচালনা করবে তাদের সাথে একটা ব্রিজিং বা সম্পর্ক তৈরি করে দেওয়া, সেটি কিন্তু তার একটি মূল উদ্দেশ্য ছিল। ফলে সেটিকে খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে এবং বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নিশ্চিতে, বিশেষ করে যে বৈদেশিক বিনিয়োগ সেটি আসলে নিশ্চিত করবার ক্ষেত্রে এই সুসম্পর্কটি আসলে তৈরি করা বা ব্রিজিং যে তৈরি করা সেটি দরকার ছিল। সেটি প্রফেসর ডক্টর ইউনূস তার জায়গা থেকে করে দিয়েছেন যে ভবিষ্যতে যারা বাংলাদেশটাকে পরিচালনা করবে তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করা। এবং আপনি দ্বিতীয়টি যেটি জানতে চেয়েছেন মূলত আগামীকাল কি কি কর্মসূচি রয়েছে ছোঁয়া, আমি দুটি বিষয় জানাতে চাই। একটি জায়গা থেকে, একটি হচ্ছে যে বাংলাদেশের দীর্ঘ সময় ধরে মানবাধিকার বিষয়ে নানান ধরনের প্রশ্ন ছিল, আপনি জানেন দীর্ঘ 17 বছর ধরে। সেই যে মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ এখন যে সহনশীল রয়েছে, বিশেষ করে গত 14টি মাসে মানবাধিকার পরিস্থিতির যে উন্নতি রয়েছে সেটির একটি কিন্তু সবশেষ তথ্য বা হালনাগাদ তথ্য আগামীকালকে তিনি একটি আনুষ্ঠানিক বক্তব্য রয়েছে জাতিসংঘের সাইডলাইন বৈঠকে, সেখানে তিনি আলাদাভাবে উপস্থাপন করবেন। অর্থাৎ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন রয়েছে, সেটিকে আরো কিভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার কিভাবে সেটাকে সামনে নিয়ে যাচ্ছে সে বিষয়ে কথা বলবেন। একই সাথে আপনি জানেন বাংলাদেশের লেবার রাইটস বা যে শ্রম অধিকার নিয়ে একটা দীর্ঘ সময় ধরে বিশেষ করে ইউরোপিয়ান কিংবা আমেরিকান জনগোষ্ঠীর বা সরকারের একটি প্রশ্নবোধক চিহ্ন ছিল সবসময়, সেটি কি আসলে কতখানি এই অন্তর্বর্তী সরকার সমন্বিতভাবে সমাধান করতে পেরেছে তার কিন্তু একটি হালনাগাদ তথ্য এই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে তিনি উপস্থাপন করবেন। ফলে আগামীকালকে দ্বিপাক্ষিক বেশ কয়েকটি বৈঠক তো অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে বেশ কয়েকজন বিশ্ব নেতাদের সাথে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে একটি মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি হালনাগাদ তথ্য উপস্থাপন করবেন এবং বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে একটি হালনাগাদ তথ্য বিশ্ববাসীর কাছে, বিশ্ব নেতাদের কাছে এবং দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সেটি আসলে তিনি উপস্থাপন করার চেষ্টা করবেন। এবং আপনি খুব সুন্দরভাবে দর্শকদেরও ব্রিফ করছিলেন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিরোধী বিক্ষোভ ঘিরে সমালোচনা, নিন্দা আর ক্ষোভ বিক্ষোভ চলছে দেশের রাজনীতিতে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গে বিএনপি ও এনসিপি নেতাদের হেনস্থার ঘটনায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিদেশের মাটিতে ডিম নিক্ষেপ ও অস্ত্রাভ্য ভাষায় বিক্ষোভ দেশের জন্য লজ্জার বলে মনে করেন রাজনৈতিক নেতারা, আর বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের প্রতিবাদ পদ্ধতি সঠিক নয়। নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। নেক্কারজনক এমন ঘটনার প্রতিবাদে হয়েছে বিক্ষোভ, আলোচনা সমালোচনার পাশাপাশি ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সাধারণ মানুষ বলছে বিদেশের মাটিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের জন্য অবমাননাকর। ডিম নিক্ষেপ করা, ইভেন হচ্ছে গিয়ে এভাবে খারাপ ভাষায় গালি দেওয়া দেশের বাহির, এগুলো আসলে ন্যাক্কারজনক একটা বিষয়। যেটা করেছে তারা এটা একটা গর্হিত এবং আইন বিরোধী এবং দেশ বিরোধী কাজ করেছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ হয়েছে, এটার সমুচিত জবাব দরকার। একজন সম্মানীয় ব্যক্তিকে গালিগালাজ করা, ডিম ছুঁড়ে মারা, এটা আসলে আমরা সাধারণ চোখে দেখে এটা আমরা ভুলি, জঘন্য একটা কাজ করছে। অশ্লীল ভাষায় বিক্ষোভ ও আক্রমণ এক প্রকার সন্ত্রাসী অপতৎপরতা বলে মনে করেন রাজনীতিবিদরা। বিশ্লেষকদের মতে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ হয়তো এমন প্রতিবাদের পদ্ধতি বেছে নিয়েছে যা সঠিক নয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সমর্থকরা তারা যে হামলা চালিয়েছে, তারা যে অশ্লীল অরুচিকর চিৎকার করেছে, নানাভাবে অপদস্থ করবার চেষ্টা করেছে, এটা এক ধরনের সন্ত্রাসী তৎপরতার শামিল। এই ধরনের তৎপরতা করে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এরকম চিন্তা না করা ভালো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেভাবে প্রতিরোধ বাংলাদেশে করতে পারে না আইনগতভাবে, সেক্ষেত্রে তারা হয়তো এই স্পেসটা নিয়েছে, কিন্তু এটা ঠিক হয়নি ভাবে, এটা সঠিকভাবে হয়নি। এবং এটা তো এর ফলে তো তারা যেখানে আওয়ামী লীগ সহানুভূতি পাওয়ার জায়গায় তো নাগরিকরা তার রাষ্ট্রের প্রতিনিধিকে যদি অপমানিত করেন এটা তো নেগেটিভলি দেখে মানুষ।
জুলাই অভ্যুত্থানের বছর পেরোলেও অপরাধের দায় স্বীকার বা আত্মসমালোচনা করেনি আওয়ামী লীগ বলছেন রাজনৈতিক নেতারা। আর দলটির বিষয়ে আন্দোলনের শক্তিগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগকে নিয়ে যেভাবে তারা বক্তব্যটা দিচ্ছেন, কার্যক্রমে তাই সেভাবে আমি দেখতে পাচ্ছি না। তো এর একটা প্রভাব যেটা মনে করেছিলাম যে ঐক্য তৈরি হবে, ঐক্য তৈরি না হওয়ার সম্ভাবনা কম। এখনও এই ক্ষেত্রে ঐক্য তৈরি হবে বলে আমি মনে করি না। তবে এক ধরনের বোধ জাগতে পারে সাধারণ মানুষের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে বোধ তেমন তৈরি হয় না। গণজাগরণ গণ অভ্যুত্থানের সময় তাদের যে অপরাধ, হত্যাকাণ্ড, অনেকগুলো নারকীয় যে ঘটনা সংঘটিত হয়েছে, 14 মাস পরও এখনও তাদের কোনো আত্মসমালোচনা নেই, আত্মোপলব্ধি নেই, কোনো দায় স্বীকারের কোনো বিষয় নেই, ক্ষমা প্রার্থনা নেই। নিউ ইয়র্কের ঘটনাকে খুব নিম্ন পর্যায়ের রাজনৈতিক রুচি ও সংস্কৃতির বহিঃপ্রকাশ বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নৌকা স্থগিত রেখে 115টি প্রতীকের তালিকার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। তালিকায় নেই শাপলা, তবে পুনর্বহাল করা হয়েছে দাড়িপাল্লা প্রতীক। এদিকে নির্বাচন কমিশন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিলে শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার শাপলাকে তালিকাভুক্ত করে প্রতীক হিসেবে বরাদ্দের জন্য ইসিতে আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইমেইলের মাধ্যমে পাঠানো সেই আবেদনে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধান সংশোধন করার আবেদন করা হয়েছিল, যেখানে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এনসিপিকে বরাদ্দ দেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ইমেইলের মাধ্যমে করা সেই আবেদন খুব বেশি সময় স্থায়ী হয়নি। রাতেই প্রতীকের তালিকার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে জানানো হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার 1972-এর আর্টিকেল 94-এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এ এই সংশোধনী এনেছে কমিশন। তবে সংশোধনীতে নেই শাপলা প্রতীক। তালিকায় নৌকা স্থগিত রেখে দাড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে, যেখানে 115টির মধ্যে নতুন যুক্ত হয়েছে 46টি প্রতীক। এদিকে নির্বাচন কমিশন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিলে শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। রাতে সিলেটে সাংগঠনিক সফরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। পাশাপাশি অভিযোগ করেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত নির্বাচন কমিশন। তারা যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব রাজপথ থেকে, জনগণের স্বার্থে। এবং আগামীতে জনগণের যে কোনো নির্বাচন বলি বা এই রিলেটেড যে কোনো বিষয়ে ফাইট দেওয়ার জন্য আমাদের এই সম্ভাবনা যে আমাদের দলগুলো রয়েছে, ব্যক্তি আমরা যারা রয়েছে, আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন। আরও জানান, গণ অধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা ইতিবাচক হলেও এখনও সিদ্ধান্ত হয়নি। এবি পার্টি সহ বাংলাদেশপন্থী অন্য রাজনৈতিক দলের সাথেও আলোচনা চলছে বলে জানান তিনি। জনগণের যে কোনো নির্বাচন। অলোক হাসান, যমুনা নিউজ। দেশে সীমিত পরিসরে 5Gর বাণিজ্যিক যাত্রা শুরু হলেও দ্রুত বিকাশে দেখা দিয়েছে নানা প্রতিবন্ধকতা। 5G উপযোগী হ্যান্ডসেটের চড়া মূল্য ও অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক স্বল্পতাকে দুষছেন অপারেটররা। অন্যদিকে এনটিটিএন অপারেটরদের দাবি, পর্যাপ্ত নেটওয়ার্ক থাকলেও তা ব্যবহারে উদাসীন মোবাইল অপারেটররা। আর হ্যান্ডসেটের উচ্চ মূল্যের জন্য নিয়ন্ত্রক সংস্থার যথাযথ পদক্ষেপের অভাবকে দুষছে স্থানীয় নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো। পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 5G চালু করেছে দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর। প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় সীমিত পরিসরে এই সেবা মিলছে। যদিও দ্রুত দেশ জুড়ে 5G সম্প্রসারণের জন্য সব অপারেটরকেই তাগিদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে এই সেবা সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতাকে সামনে আনছেন অপারেটররা। বিটিআরসিও বলছে 5G উপযোগী হ্যান্ডসেটের স্বল্পতা এবং অপটিক্যাল ফাইবারের বিস্তৃতির অভাব আছে।
আমাদের অ্যাসেসমেন্টে আমাদের প্রায় 5 লাখ কিলোমিটার ট্রান্সমিশন নেটওয়ার্ক লাগবে, আমাদের লেস দেন 2 লাখ কিলোমিটার এই মুহূর্তে আছে। সো এটা যেন ডেমোক্রেটাইজ করা যায়, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর আমাদের প্রায়োরিটি। হ্যান্ডসেট একটা বড় বিষয়, ক্যারিয়ার লকিংয়ের ডিসকাশন প্রায় গত 2 থেকে 2.5 বছর ধরে হচ্ছে। দুটো অপারেটরের আপত্তির কারণে এটা এগোয় নাই। এখন যদি কিছুটা এগিয়ে নেওয়া যায় তাহলে আমরা হ্যান্ডসেট পেনিট্রেশনটা বাড়াতে পারবো। 5G'র জন্য দেশজুড়ে টেলকোমানের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রস্তুত আছে বলে দাবি করেন এনটিটিএন অপারেটররা। অথচ বেসরকারি অপারেটরদের কেউই 20% বেশি ট্রান্সমিশন নেটওয়ার্ক ব্যবহার করছে না বলে মনে করেন তারা। 75% এখনো ফাইবারের ইউজ হচ্ছে না, তো কিন্তু এনটিটিএনরা কিন্তু সেই সব জায়গায় ফাইবার নিয়ে বসে আছে, টেলকো গ্রেড ফাইবার নিয়ে রেডি। এটা কোনো মতে আমি একমত না যে এনটিটিএনের রেডি না, এবং ফাইবার যত পরিমাণ ফাইবার বিদ্যমান রয়েছে। বর্তমানে অপারেটর ভেদে নেটওয়ার্কে 5G উপযোগী হ্যান্ডসেট আছে মাত্র 8 থেকে সর্বোচ্চ 15% পর্যন্ত। উচ্চ মূল্যের জন্য 5G হ্যান্ডসেটের ব্যবহার বাড়ছে না। স্থানীয় নির্মাণ ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, এখনও এনইআর প্রকল্প চালু না করা এবং চোরাই হ্যান্ডসেটের বাজার বিস্তৃত হওয়ায় 5G হ্যান্ডসেট দেশে কম তৈরি হচ্ছে। এখন কিন্তু 10,000 টাকার নিচে প্রোডাক্ট আর গ্রে হয় না, এবং 15,000 টাকার নিচেও গ্রে হচ্ছে না। গ্রে হচ্ছে কিন্তু হাই এন্ড প্রোডাক্ট, এবং হাই এন্ড প্রোডাক্ট সবই কিন্তু 5G এনেবল। সো বাজারে প্রথম 5G এনেবল হ্যান্ডসেট যে কাস্টমাররা কিনছে তার 50%-এর উপর কিন্তু গ্রেই যাচ্ছে। সো সেটা আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দেখছি। আমরা দেখছি যে আমরা 5G হ্যান্ডসেট আসলে ম্যানুফ্যাকচারিং করে আমরা গ্রের সাথে পাচ্ছি না। 5G দ্রুত সম্প্রসারণের জন্য 700 মেগাহার্টজের পাশাপাশি 800 ও 900 সহ অন্যান্য নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সিও দ্রুত উন্মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে বিটিআরসি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। আর কয়েকদিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সারা দেশেই চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। মণ্ডপ সাজসজ্জার কাজও চলছে দ্রুত গতিতেই। পূজায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে জোর কদমে। ঠাকুরগাঁওয়ে এবার 475টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। ব্যস্ততার শেষ নেই কারিগরদের। প্রতিদিন গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা। জানান, গেলবারের চেয়ে এবার প্রতিমার সংখ্যা বেশি। ভক্তি ভরে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দশভুজা দেবীর মনোমুগ্ধকর রূপ। গত 3 বছর থেকে আমরা ফার্মারিতে কাজ করতেছি। কাজগুলো আমরা খুব ভালো করবো, খুব চেষ্টা করতেছি। গতবারও আসছিলাম, দেখছি অনেক ভালো লাগছে, তাই এবারও আসলাম, দেখি এখন যে যাচ্ছিলাম তো দেখে যাই কেমন হচ্ছে। শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে কয়েক স্তরের নিরাপত্তার ছক সাজিয়েছে প্রশাসন। সব দিক মাথায় রেখেই কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। প্রত্যেকটি পূজা মণ্ডপে আনসার সদস্য মোতায়েন থাকবে। ইম্পর্টেন্ট কিছু পূজা মণ্ডপে আমরা পুলিশ সদস্য মোতায়েন করব। টহল কার্যক্রম থাকবে, যেটাকে বলে মোবাইল পার্টি। বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁয়ে যারা নিয়োজিত আছে তাদের মোবাইল পার্টি থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার 9 উপজেলায় এবছর 577টি মণ্ডপে দুর্গাপূজা পালিত হবে। এরই মধ্যে 90 ভাগের বেশি কাজ শেষ হয়েছে। শেষ ধাপে রঙের পর প্রতিমা পৌঁছে দেওয়া হবে মণ্ডপগুলোতে। সাজগুজের কাজ চলছে, রঙের কাজ প্রায় আমার শেষ। এখন সাজ দিয়ে দিয়ে আমরা পার্টির কাছে আমরা বুঝে দিতেছি। আইন শৃঙ্খলা বাহিনীও তারাও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে। মায়ের পূজাটা আসলে সবার মনে আলাদা একটা খুশি আসে। অশুভ শক্তি বিনাশ করে মর্তে শান্তি আনবেন দুর্গতি নাশিনী, এই আশা ভক্ত অনুসারীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এশিয়া কাপের খবর। বাংলাদেশকে 41 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল ভারত। ফাইনালে যাওয়ার মিশনে ভারতের দেয়া 169 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 127 রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ভারতের এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। আর অলিখিত সেমিফাইনালে রূপ নিয়েছে আজকের বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। আজও রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি।
দুবাইয়ে অভিষেক শর্মার ব্যাটিংয়ের জবাবে ঝড় তুলেছিলেন সাইফ হাসানও। তবে সেই নিঃসঙ্গ লড়াইয়ে ভারতের সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ। টাইগারদের হারিয়ে এশিয়া কাপের 11তম ফাইনালে মেন ইন ব্লুরা। লক্ষ্য ছিল 169 রানের, 4 রানের মাথায় তানজিদ ফিরলেন বুমরার শিকার হয়ে। এরপর 42 রানের জুটি সাইফ ইমনের, 21 রান করে কুলদীপের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দেন ইমন। এরপর এক সাইফ ছাড়া ব্যর্থতার বৃত্তে হৃদয়, শামীম, জাকের, সাইফুদ্দিনরা। এক প্রান্তে যখন উইকেটের মিছিল, অন্য প্রান্তে তখন সাইফের ব্যাক টু ব্যাক 50। শেষ দিকে রিশাদ তানজিমরাও পড়ে যান কুলদীপের ঘূর্ণিতে। 69 রান করে বুমরার বলে আকসারের হাতে বাউন্ডারিতে সাইফ ধরা পড়লে বাংলাদেশের ভাগ্যে জোটে শুধুই পরাজয়। মাত্র 3 রানে প্রথম ওভার শুরুর পর ইনিংসের তৃতীয় ওভারে অভিষেক শর্মাকে ফেরানোর সুযোগ তৈরি করেন তানজিম সাকিব। জাকের আলী ক্যাচ ফেলে দিলে ব্যক্তিগত 7 রানের মাথায় জীবন পান অভিষেক। রিশাদের বলে 29 রান করে শুভমান গিল আর 2 করে শিভাম দুবে ফিরলেও আবারও দানবীয় রূপে অভিষেক খেলেন 37 বলে 75 রানের ইনিংস। সুরিয়া আর তিলক ভার্মাকে 5-এর গন্ডিতে আটকে দেন মুস্তাফিজ ও তানজিম। শেষ দিকে আকসারকে নিয়ে 39 রানে জুটি গড়েন হার্দিক। টাইগার বোলারদের দারুণ কামব্যাকে 170-এর নিচে আটকে যায় টিম ইন্ডিয়া। তবে সেই রানও টপকাতে পারেনি বাংলাদেশ। দুবাইয়ের এই রাতটা হতাশ করেছে বাংলাদেশি সমর্থকদের, তবে সম্ভাবনা এখনো টিকে আছে। 11 বারের মতো এশিয়া কাপ আসরের ফাইনালে টিম ইন্ডিয়া বিদায় করেছে তারা লঙ্কানদের। তবে সেই মঞ্চে বাংলাদেশেরও সুযোগ থাকছে যাওয়ার, আর তার জন্য বৃহস্পতিবার রাতে করতে হবে পাকিস্তান বধ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আর এসব অনিয়মে অভিযোগের তীর খোদ হাসপাতাল পরিচালক ও ড্যাব নেতাদের বিরুদ্ধে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 2টি আলাদা কমিটি। কুমিল্লা মেডিকেলের অনিয়ম দুর্নীতি নিয়ে সহকর্মী খোকন চৌধুরী 2 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। ইনডোর আউটডোর মিলিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 1200 রোগী চিকিৎসা নেন। সরকারি সেবা ক্ষেত্রে এটি জেলার প্রধান ভরসাস্থল। হাসপাতালের একটি অ্যানেস্থেসিয়া বিভাগ 1992 সালে প্রতিষ্ঠার পর থেকেই এখানে অনিয়মের অভিযোগ। এই বিভাগে জি পেন্টোথাল সোডিয়াম ইনজেকশনের প্রতি ভায়ালের খুচরা মূল্য বাজারে 101 টাকা, অথচ কর্তৃপক্ষ কিনেছে 1299 টাকা করে। অর্থাৎ এই একটি পণ্যেই ধরা পড়েছে প্রায় অর্ধ কোটি টাকার হেরফের। শুধু তাই নয়, 6 টাকার অ্যাট্রোভাস্টাটিন 20 mg ট্যাবলেট কেনা হয়েছে 3 গুণ বেশি দামে। সম্প্রতি কুমিল্লা মেডিকেলে 5 কোটি টাকায় 84 রকমের জীবন রক্ষাকারী ওষুধ কেনার কথা ছিল, অথচ এই বাজেটে কেনা হয়েছে 24 রকমের ওষুধ। এসব অনিয়মের কোনো সদুত্তরও নেই টেন্ডার ওপেনিং কমিটির কাছে। না, এটা আসলে হওয়াটা উচিত হয় নাই, কিন্তু যাই হোক, যেভাবেই হোক এটা প্রিন্টিং মিস্টেকই। অনুসন্ধানে উঠে আসে এসব পণ্য কেনা হয়েছে স্বাস্থ্য খাতের অনিয়মের দায়ে জেলে থাকা সাজ্জাদ মুন্সির 2 ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আইয়ান ট্রেড ইন্টারন্যাশনাল ও শাহিদা ট্রেডার্স থেকে। প্রথমে মানতে না চাইলেও পরে বিষয়টি স্বীকার করেন হাসপাতাল পরিচালক। অতীতেও তাকে চিনতাম না, এখনো আমি কাজের সূত্রে হতে তার পরিচয় হয়েছে, ভবিষ্যতে কখনো তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। আমার সঙ্গে সে আসবে তো অফিসিয়াল কাজে, সে তার মাল সাপ্লাই দিতে আসবে, সে তার বিল নিতে আসবে স্বাভাবিকভাবেই। ক্রয় কমিটির একজন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহানগর সভাপতি MM হাসান, তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য ও নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তারই সংগঠনের নেতাদের। এই দুর্নীতির দায় কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব ইউনিটের সবার উপরে পড়ে এবং জাতীয়তাবাদের আদর্শের সমস্ত ডাক্তার, কর্মচারী সবাই উপরে পড়ে। এই হচ্ছে ডিরেক্টর, সে হচ্ছে মেইন কারিগর, সে টাকা ছাড়া কিছুই বোঝে না এবং টাকা যেখানে সে পাবে তার সাথে থাকে। এই ধরনের কোনো কিছুর সাথে আমি কখনোই জড়িত না 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 না। আমি আবারও বলছি, অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে বিভাগীয় কমিটি। তদন্ত চলাকালীন অভিযুক্তের স্বপদে বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। কেনাকাটার অর্থটা খরচ হয়ে যায়, তাহলে সেই জায়গাটা যে অতিরিক্ত অর্থটা বের হলো তার জন্য দায়ী কে, তার জন্য জবাবদিহি করবে কে, সেটি
চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যেই পরিচালক এখানে দুর্নীতি করে এখনো চেয়ারে বসে আছেন এবং সঠিক দুর্নীতিবাজদেরকে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই একই চক্রের বিরুদ্ধে হাসপাতালের সরঞ্জাম মেরামত ও কেনাকাটায় ব্যাপক অভিযোগ আছে। দ্বিতীয় পর্বে তুলে ধরা হবে অনিয়মের সেই চিত্র। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। পরিবারের একটু সচ্ছলতার জন্য কৈশোরেই দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাতে চেয়েছিলেন জামালপুরের মাদারগঞ্জের 3 যুবক, কিন্তু দালালদের খপ্পরে পড়ে তাদের বিমান আর ওঠেনি আকাশে। কাঁটাতার পেরিয়ে ভারতের কারাগারে 4 বছর ধরে চলছে কষ্টের জীবন। সে থেকেই শোকের মাতম চলছে নিরুপায় ও অসহায় 3টি পরিবারে। আপ্রাণ চেষ্টায়ও ছেলেদের ঘরে ফেরানোর পথ খুঁজে পাচ্ছে না তারা। আর এই ঘটনা ঘটিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছে দালালরা। এদিকে পরামর্শের পাশাপাশি সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আরও জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। আমি খেতা শিলি করে পোলাক নেওয়া ভাড়া করাইছি। আমি এখন পর্যন্ত ছাড়া সলা তোলাইতে আছি। আজ পোলার জন্য কান্দিতে কান্দিতে আমি সয়ে দিই না। এই মায়ের গল্প যেন অবর্ণনীয় বেদনার এক দলিল। কাঁথা সেলাই করে ছেলেকে মানুষ করেছেন। সেই ছেলের জন্য অবিরাম কান্নায় চোখের আলো মুছে গেছে তার। 4 বছর ধরে ভারতের কারাগারে আটকে থাকা সন্তানের অপেক্ষায় আলিয়ার নিঃশ্বাসে মায়ের অশেষ প্রার্থনা আর আর্তনাদ। এমন অবস্থা শাওন ও মোমিনের পরিবারের সদস্যদেরও। জামালপুর মাদারগঞ্জের জুনাইল পক্ষিমারি এলাকার বাসিন্দা তারা। কলিকাতা থেকে আরম্ভ করে আমরা দিল্লি পর্যন্ত গেছি। দিল্লি হাই কমিশনে গেছিলাম। দিল্লি হাই কমিশনার আশ্বাস দিয়েছিল, কিন্তু কিচ্ছু করে পারেনি, কিচ্ছু বলেনি, কিচ্ছু করেনি। আমার সন্তানরা এমন ফাঁসায় আজকে জেলের ঘাড়ি টানা বানাচ্ছে, নিরপরাধী। আমার সন্তানের কোনো অপরাধ নাই। আল্লাহ তুমি দেহ, আমি তো দেই না। তুমি আমার সন্তানটাকে হেফাজতে রাখো, বাসায় রাখো, হাড্ডি কটা আমার বুয়া ফিরে দিও। কম খরচে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে 8 লাখ করে 24 লাখ টাকা নেয় প্রতিবেশী মামুন ও জাহাঙ্গীর। ভারতীয় নকল আধার কার্ড, পাসপোর্ট ও ব্যাংক হিসাব সহ নথির নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে 2021 সালের 15 আগস্ট কাঁটাতার পেরিয়ে পাঠানো হয় দেশটিতে। তবুও 27 অক্টোবর উত্তরপ্রদেশের লখনৌ UATS পুলিশের হাতে আটকের পর তাদের জায়গা এখন কারাগারে। পাসপোর্ট জমা দিয়ে স্টুডেন্ট ভিসা করে তারপর সাউথ আফ্রিকায় ঢুকবে। ওদের বাংলাদেশ এয়ারপোর্টে নিয়ে যায় নাই, কোন জানে গুপ্তস্থলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখান থেকে পাসপোর্ট দখল করছে। পাসপোর্ট দখল করে তাদেরকে ইন্ডিয়া পাচার করে দেওয়া হয়। পাচার করে দেবে এটা আমরা জানি না। দীর্ঘ 5 বছর হয়ে যায় পোলাপান গেলে কোনো খবর পাই না। সমস্ত কোনো পোলাপানের কোনো জব পাইতাছি না। এরপর 8 লক্ষ টাকা নিছে, টাকাও ফেরত দেয় নাই। এরপর স্যার আরো উল্টা আমার উপরে মামলা দেয়। गिरफ्तार किए गए 4 लोगों में से 3 बांग्लादेशी हैं, जबकि एक। সে সময় ভারতীয় গণমাধ্যমের খবরে তাদের খোঁজ পায় পরিবার। এরপর 2 বার লখনৌ কারাগারে দেখাও করে তারা। তবে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ ভারতীয় দূতাবাসে গিয়েও তাদের দেশে ফেরাবার পথ পায়নি পরিবারগুলো। তারা কারাগারে থেকে কষ্ট পাচ্ছে, তার সাথে 2 গুণ 10 গুণ কষ্ট আমাদের বেশি। স্যার হুপলেস, আমার ছেলে যদি হারায় জায়গা, স্যার হুপলেস কি আছে। এদিকে বাড়ি ছেড়ে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে অভিযুক্তরা। তবে মামুনকে দোষারোপ করে মুঠোফোনে 3 জনকে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে অভিযুক্ত জাহাঙ্গীর। তার দাবি, ভুক্তভোগীদের কিছু টাকা ফেরতও দিয়েছে তারা। তৃতীয় পক্ষে আমি ছিলাম, তো যাত্রীরা যে টাকা দিয়েছিল সেই টাকা সম্পূর্ণ আমি পরিশোধ করি এবং বিভিন্ন সময় আমি হেল্প করে আসছি এবং আগামীতেও হেল্প করব। স্থানীয় প্রশাসনও ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে। দালাল যারা টাকা পয়সা নিয়েছিল তারা অলরেডি বাংলাদেশ থেকে পলায়ন করে সাউথ আফ্রিকা অবস্থান করছে। যেহেতু ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এটি ফিরিয়ে আনা সম্ভব। আমি আমার দিক থেকে সহযোগিতা করব। এ ঘটনায় 2021 সালের জানুয়ারিতে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে ভুক্তভোগীদের পরিবারগুলো, যা এখনো চলমান। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। পটুয়াখালীর বাউফলে মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে রড দিয়ে পিটিয়ে এক ব্যক্তির মাথা থেতলে দেওয়া হয়েছে।
বুধবার রাতে উপজেলার দাসপাড়ায় এই ঘটনা ঘটে। রাতে অচেতন অবস্থায় সড়কের পাশে পড়েছিলেন রেশাদ সর্দার। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রেশাদকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাদকের টাকা নিয়ে রেশাদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল চাচাতো ভাই শাহিনের। এই বিরোধের জেরেই হামলার ঘটনা বলে জানান স্বজনেরা। ডাকাতের উপদ্রব অস্বাভাবিক হারে বেড়েছে কক্সবাজারের ডুলাহাজারায়। প্রতি রাতে আতঙ্কে থাকেন পুরো চকরিয়ার মানুষ। এমনকি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও হানা দিচ্ছে ডাকাত দল। 7 দিন আগে তাদের হাতে প্রাণ গেছে একজনের। পুলিশের টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন করলেও পরিস্থিতির উন্নতি নেই। ঘরবাড়ি, মাছের ঘের, গরুর গোয়াল ঘর, প্রতি রাতে কোথাও না কোথাও হানা দিচ্ছে ডাকাতরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলাচল করা ইজি বাইক, সিএনজি অটোরিকশা বা মোটরসাইকেলও রেহাই পাচ্ছে না। বিশেষ করে চকরিয়ার ডুলাহাজরার মেধা কচ্ছপিয়া থেকে ফাঁসিয়াখালী পর্যন্ত প্রায় 8 কিলোমিটার এলাকায় বেশি ডাকাতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সর্বশেষ গেল বৃহস্পতিবার রাতে মহাসড়কে ডাকাতদের হাতে প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। হাইদা করে নিয়ে আসে, পাহাড়ে ঢুকাইয়া আটকাইয়া নিয়ে যায়, এই অবস্থা। চুরি ধরে ড্রাইভারকে নামাই দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। আগে শুনছিলাম যে একটু রাত গভীর হলে হয় বা দীর্ঘ রাতে হয়, এখন তো দেখতেছি যে এটা আরো সকাল সকাল চলে আসছে, যেমন মাগরিবের নামাজের পরে। এলাকার মানুষের অভিযোগ, ডাকাতের আস্তানা সবচেয়ে বেশি ডুলাহাজরা ইউনিয়নের ডোমখালি ও রিজার্ভ পাড়ায়। দিনে যেতেও ভয় পায় অনেকে। গত বছর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার পর আতঙ্ক বেড়েছে আরও। ডাকাত সর্দার হেলালের বাড়ি, এই দুইটা নিয়ন্ত্রণ করলে এখানে বেশি মাদক আর ওই ক্যাসিনো, জুয়া, এগুলো সরাসরি এইগুলো টাকার জন্য রোডের মধ্যে রোড ডাকাতি করে। কিছু চিহ্নিত ডাকাত জামিনে বেরিয়ে এসে নতুনভাবে কিছু তরুণ যুবকদের নিয়ে আবার অপরাধী চক্র গড়ে তুলছে। মহাসড়কের দুপাশে গহীন জঙ্গলে ওত পেতে থাকে ডাকাত দল। নিরাপত্তায় টহল বৃদ্ধি ও চেকপোস্ট স্থাপনের কথা জানিয়েছে পুলিশ। ডাকাত প্রবণের যে এলাকাগুলো যেখানে এই ধরনের ঘটনাগুলো বারবার সংঘটিত হচ্ছে, সেই এলাকায় যেন আমরা নিরাপদ রাখতে পারি, সে লক্ষ্যে আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি। চলতি বছর চকরিয়া থানায় এ পর্যন্ত 8টি ডাকাতি এবং 10টি দস্যুতার মামলা হলেও ঘটনা আরও বেশি ঘটছে বলে দাবি ভুক্তভোগীদের। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল লক্ষ্মীপুর রায়পুর ঢাকা আঞ্চলিক সড়ক। বেশিরভাগ স্থানে কার্পেটিং উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। চলাচলকারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সড়ক বিভাগ বলছেন, মহাসড়কটি 4 লেনে উন্নীত করার জন্য প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে, আর দ্রুতই শুরু হবে কাজ। লক্ষ্মীপুরের রায়পুর ঢাকা আঞ্চলিক সড়ক। বেশিরভাগ স্থানেই কার্পেটিং উঠে তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ। অথচ এই আঞ্চলিক মহাসড়কেই প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। রায়পুর উপজেলার বর্ডার বাজার থেকে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ বাজার পর্যন্ত 40 কিলোমিটার সড়কই বেহাল। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় আঞ্চলিক এ মহাসড়কটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত 1 মাসেই নিহত হয়েছেন 12 জন, আহত হয়েছেন শতাধিক। স্থানীয়রা জানান, সবশেষ লক্ষ্মীপুর রায়পুর বর্ডার বাজার পর্যন্ত মহাসড়কটিতে কার্পেটিংয়ের কাজ করা হয় 2017 সালে। এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি। যখন বৃষ্টি হয় তখন পানি থাকে এক হাঁটু, পানি অনেক বেশি থাকে, তখন একটা গাড়ি যাক বা কাটতে হয়ে যায়, আবার মোটরসাইকেল অর্ধেক ডুবে যায়। চলাচলের অনুপযোগী হওয়ার কারণে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। এই জায়গাটা খুব সিরিয়াস খারাপ, এখানে কোনো কাজও হচ্ছে না, কাজ ধরতে হচ্ছে না। সড়ক জুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় নষ্ট হচ্ছে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ। চরম দুর্ভোগে চলাচলকারীরা। এ নিয়ে বারবার মানববন্ধন করেও কোনো লাভ হয়নি। গাড়ির ভাঙিতে চাকা ছুটি দৌড় মারে, মানুষ মরে যেতেছে এই রাস্তার কারণে। সড়কের পরিস্থিতি খুবই খারাপ, আপনার গাড়ি চালাইতে খুবই কষ্ট হয়, যাত্রীরা খুব হয়রানি হয়। গাড়ি সুইং ভাঙে, বডির সমস্যা হয়ে যায়, যাত্রীর সমস্যা হয়ে যাত্রী সিটে বাড়ি যায়। মহাসড়কটি 4 লেনে উন্নীত করার জন্য প্রকল্প প্রস্তাবনা দেয়া হয়েছে। দ্রুত সড়কটি সংস্কারে কাজ শুরু করা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে 4বার টেন্ডার আহ্বান করা হয়েছে
এবং গত 1 তারিখে সেপ্টেম্বরের 1 তারিখে এটা লাস্ট টেন্ডার ওপেন করা হয়েছে। এটা ইভ্যালুয়েশন চলছে। আমরা আশা করছি যে ইভ্যালুয়েশন অতি দ্রুত শেষ করে কাজাদেশ প্রদান করতে পারবো। শুধু আশ্বাস নয়, সড়ক সংস্কারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। চট্টগ্রামের সীতাকুণ্ডে 15 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেন তারা। লেট ফি বাতিল, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, হলরুম থেকে ক্লাসরুম সরিয়ে নেওয়া, সব সেমিস্টারে ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ, পরিবহন আধুনিকায়ন ও মেডিকেল সংস্কার সহ 15টি দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে দাবির প্রেক্ষিতে বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার আলোচনার পর শিক্ষার্থীদের কাছে তুলে ধরে রোডম্যাপ। কিন্তু দাবি বাস্তবায়নে দীর্ঘ সময় নেয় সেই রোডম্যাপ প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্রের জাতিসংঘ সম্মেলন ঘিরে যখন গাজার যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের নানা আলোচনা তৎপরতা চলছে উপত্যকায়, তখন আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। বেপরোয়া তেল আবিবের হামলায় একদিনে প্রাণহানির শিকার আরও 85 ফিলিস্তিনি। নির্বিচারে চলছে বোমা আর গুলিবর্ষণ। একদিকে জাতিসংঘ বলছে হামলার পরিধি বাড়ায়, মাথা গোজার মতো কোনো আশ্রয়ই মিলছে না বাস্তুচ্যুতদের। অন্যদিকে ইসরায়েলের সেনাপ্রধানের সাফাই, হামাসের আস্তানা লক্ষ্য করে চলছে অভিযান। নিরাপত্তার জন্য দক্ষিণে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে সাধারণ বাসিন্দাদের। গাজায় প্রায় 2 বছর ধরে চলা আগ্রাসনে প্রাণহানির শিকার 65,400-রও বেশি মানুষ। গাজাগামী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিরার সুরক্ষায় সামরিক নৌযান পাঠিয়েছে ইতালি ও স্পেন। এর মধ্যে নৌবহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে নৌযানগুলো। বহরে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়া ছাড়াও উদ্ধার অভিযান পরিচালনা করবে নৌযান দুটি। এর আগে তিউনিসিয়া ও গ্রিস উপকূলে বেশ কয়েকবার ড্রোন হামলা চালানো হয় সুমুদ ফ্লোটিলা লক্ষ্য করে। এতে জাহাজগুলোর কয়েকটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সুরক্ষার দাবিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানায় এতে উপস্থিত মানবাধিকার কর্মীরা, যার ফলশ্রুতিতে এই সিদ্ধান্ত স্পেন ও ইতালির। স্পেনের বার্সেলোনা থেকে ত্রাণ সহকারে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলি বাধায় সবশেষ 4টি মিশন বন্ধ হয়েছিল তাদের। 5ম দফায় প্রায় 50টি নৌযান নিয়ে এই যাত্রা। বহরে রয়েছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ 44 দেশের মানবাধিকার কর্মী। ইসরায়েলের প্রতি বর্তমান মার্কিন প্রশাসনের এমন নমনীয় অবস্থানের পেছনে রয়েছেন অখ্যাত এক কূটনীতিক। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ম্যাগাজিন রেসপন্সিবল স্টেটক্রাফটের এক অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবির উপদেষ্টা ডেভিড মিলস্টেইন বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে ইসরায়েলের পক্ষে অন্ধ সমর্থন আদায় করছেন। 2 বছর ধরে গাজায় নির্বিচার হামলার আগ্রাসন চালালেও ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটির সমর্থন ও সহযোগিতা পেয়ে যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে নেতানিয়াহু প্রশাসন। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ম্যাগাজিন রেসপন্সিবল স্টেটক্রাফটের এক প্রতিবেদন বলছে ট্রাম্প প্রশাসনের এত ইসরায়েল প্রীতির নেপথ্যে রয়েছে ডেভিড মিলস্টেইন নামের এক অখ্যাত কূটনীতিকের ভূমিকা। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবির এই উপদেষ্টা প্রভাব খাটিয়ে ইসরায়েলের প্রতি অটল সমর্থন আদায় করে চলেছেন। বিভিন্ন কর্মকর্তাদের বরাতে ম্যাগাজিনটির প্রতিবেদনে বলা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন থেকে ইসরায়েলের সমালোচনা বাদ দিয়েছেন মিলস্টেইন। পশ্চিম তীরকে জুডাইয়া ও সামারিয়া নামে অভিহিত করার জন্য তিনি মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেছেন বলেও অভিযোগ উঠেছে। সহকর্মীদের মাঝে যেসব কর্মকর্তা ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে নিরপেক্ষ ভূমিকায় রয়েছেন তাদের সঙ্গেও বিবাদে জড়িয়েছেন মিলস্টেইন। অভিযোগ রয়েছে গাজার চরম মানবিক বিপর্যয় নিয়ে ইসরায়েলে নিযুক্ত কয়েকজন মার্কিন কূটনীতিক ওয়াশিংটনে বার্তা পাঠাতে চাইলেও সেটি হতে দেননি হুকাবির এই জ্যেষ্ঠ উপদেষ্টা। পরিবর্তে বিতর্কিত সংস্থা GHF এর প্রশংসা করে আলাদা বার্তা পাঠিয়েছেন তিনি। গত জুলাইয়ে তার প্রভাবে স্টেট ডিপার্টমেন্টের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক প্রেস কর্মকর্তা শাহেদ ঘুরেশিকে বরখাস্ত করা হয়। গাজাবাসীকে জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে অবস্থান ছিল ঘুরেশির।
একাধিক কর্মকর্তার দাবি মিলস্টেনের ভয়ে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে নিরপেক্ষ ভূমিকায় থাকা অনেকেই ভয়ে চুপ থাকেন। তবে কট্টর ইসরায়েলপন্থী অবস্থানের পেছনে তার স্বার্থ কি সেটি স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে। যদিও এই প্রতিবেদনের তথ্যকে অসত্য দাবি করে অভিযোগ অস্বীকার করেছে স্টেট ডিপার্টমেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আদর্শকে ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।